আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিদিনের ন্যায় বাংলা ইসলামিক স্কুলের পক্ষ থেকে আজকে আমি আবারও উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় 17 অধ্যায়ের পরিসংখ্যান অধ্যায়। পরিসংখ্যানের আমরা অলরেডি দুইটা ক্লাস করছি। দুইটা ক্লাসে গড় নির্ণয় এবং প্রচুরক নির্ণয় শিখছিলাম প্রথম ক্লাসে। এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা শিখছি যে মধ্যক নির্ণয় এবং অজিত লেখ অঙ্কন। আর দুইটা জিনিস বাকি থাকে। দুইটা জিনিসের মধ্যে একটি হচ্ছে আয়তলেখ আর গণসংখ্যার বহুভুজ। এই দুইটার বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা। এই দুইটা নিয়ে আমি একটা সৃজনশীল তৈরি করছি ঠিক পূর্বের ক্লাসে ছক থেকেই। তার মানে আমাদের ছকগুলা বিভিন্ন রকম হতে পারে, নিয়মগুলা প্রতি অঙ্কের ক্ষেত্রে একই। ছকগুলো এভাবে দেওয়া থাকবে, প্রত্যেকটা ছকেই আমরা গণসংখ্যা পাবো এবং শ্রেণী ব্যক্তি পাবো। এবং এই ছক থেকে আমাদের এই 6টা নিয়ম যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে ফুললি 10 মার্কের অ্যান্সার করতে পারবো। এখন আমাদের তার মধ্যে প্রথম ক্লাসে এই দুইটা, পরের ক্লাসে এই দুইটা, শেষ আমাদের আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য পূর্বের ছকটাই আলাদা আলোচনা করতেছি। প্রথমে বলছে ক নম্বরের জন্য কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। বলছে উপাত্ত কাকে বলে। এটা আমি লিখতেছি না বোর্ডে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী আমি চাই যে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখুক এবং আমার কথাগুলো শুনে শুনে সেগুলো খাতায় লিপিবদ্ধ করুক। এটাই আমার হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে। বলছে উপাত্ত কাকে বলে, আমি বলতেছি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। গুণবাচক নয় বলতে বোঝায় যে তুমি ভালো, তুমি মন্দ, এই ধরনের কিছু বক্তব্য, দোষ গুণবাচক বক্তব্য, এগুলো বক্তব্য বাদ দিয়ে তথ্যমূলক বক্তব্য থাকবে। তথ্যগুলোর হচ্ছে অবশ্যই সংখ্যা থাকতে হবে আবার সেখানে। তাহলে যেমন আজকে আমরা নিউজ পেলাম যে করোনায় মারা গেছে 37 জন। তাহলে এটা কি সংখ্যা বা তথ্য, সংখ্যামূলক তথ্য? তাহলে সংখ্যাটা কি হচ্ছে? গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তত্ত্বই পরিসংখ্যানের উপাত্ত। তাহলে উপাত্ত সম্পর্কে আমরা জানলাম। উপাত্ত থাকে দুই ধরনের। উপাত্ত কত ধরনের? দুই ধরনের। এক হচ্ছে প্রাথমিক উপাত্ত আর হচ্ছে মাধ্যমিক উপাত্ত। যদি কোনো উপাত্ত আমরা কোনো কিছুর মাধ্যমে পেয়ে থাকি তাহলে সেই উপাত্তগুলোকে মাধ্যমিক উপাত্ত বলে থাকি। যেমন আজকে করোনায় মারা গেছে 37 জন, এই উপাত্ত, এই তথ্যটা আমরা কোথাও কোনো কিছুর মাধ্যমে পেয়ে থাকি, হয় টিভি নিউজ, হয় ফেসবুক, হয় কিছু অনলাইন নিউজের মাধ্যমে আমরা পেতে পারি। তাহলে কোনো কিছুর মাধ্যমে যদি কিছু আমরা উপাত্ত পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আর প্রাথমিক উপাত্ত আমরা যেটা প্রত্যক্ষভাবে পেয়ে থাকি, যেমন আমি আজকে ক্লাসে গণনা করলাম যে আমি কয়টা বই নিয়ে আসছি, আমি গণনা করে দেখলাম যে 5টা বই নিয়ে আসছি। তাহলে এটা আমি প্রত্যক্ষভাবে গণনা করতেছি। যে উপাত্তগুলো প্রত্যক্ষভাবে গণনা করা হয় সেগুলোই হচ্ছে প্রাথমিক উপাত্ত। হ্যাঁ, উপাত্ত সম্পর্কে জানলাম। এরপরে আসতেছি আমরা পরিসংখ্যানের চলক। পরিসংখ্যানের চলক হচ্ছে সেই জিনিস, পরিসংখ্যানের যে উপাত্ত আছে এই উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহই হচ্ছে পরিসংখ্যানের চলক। আবার বলতেছি, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? পরিসংখ্যানের চলক বলে। পরিসংখ্যানের চলক দুই প্রকার। তাহলে চলক কত প্রকার? পরিসংখ্যানের চলক দুই প্রকারের পাবো আমরা। পরিসংখ্যানের ক্ষেত্রে চলকটা দুই প্রকার। এক হচ্ছে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। দুই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি তার সম্পর্কে একটু ধারণা দেই। এখানে বলছে পরিসংখ্যানের চলক কি, তার সঙ্গে আমরা পেয়ে গেছি। এবার বলছে কত প্রকার, কি কি? দুই প্রকার। এক হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কোনগুলা? যেগুলা আলাদা, পরস্পর থেকে আলাদা প্রত্যেকটাই। যেমন ধরো মানুষ গণনা করছি, প্রত্যেকটা মানুষ থেকে আলাদা। এগুলো সবসময় পূর্ণ সংখ্যায় হয়ে থাকে। যে সকল পরিসংখ্যানের যে সকল চলক স্বাভাবিক সংখ্যায় হয়ে থাকে বা পূর্ণ সংখ্যায় হয়ে থাকে তাদেরকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন চলক বলবো। যেমন জনসংখ্যা হতে পারে, শ্রেণীর সংখ্যা হতে পারে, গণসংখ্যা। এরপরে আমরা আসি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হচ্ছে সেই ধরনের চলক যে চলকগুলা সকল বাস্তব সংখ্যায় হতে পারে, অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করা যায়। তাহলে দশমিক আকারে কি কি প্রকাশ
প্রকাশ করা যেতে পারে। দেখি উচ্চতা, আমি আমার উচ্চতা যেমন 5 ফুট 9 ইঞ্চি, তাহলে 5 ফুট 9 ইঞ্চি এখানে দশমিক আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আবার কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে গেলে দৈর্ঘ্যটা আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যেগুলোকে দশমিক আকারে প্রকাশ করা যাচ্ছে অর্থাৎ সেগুলো সকল বাস্তব সংখ্যায় তাদের চলকগুলো হতে পারে। এইখানে চলকগুলোই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন অবিচ্ছিন্ন চলকের উদাহরণ আমি দিলাম, যেমন উচ্চতা, দৈর্ঘ্য, তাপমাত্রা, এই ধরনের উদাহরণগুলো আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এই উদাহরণগুলো পেলাম। এখান থেকে আবার এরপরে আসে আয়তলেখ অঙ্কন করে। এখন আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের জানতে হবে যে আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কি কি দরকার। আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য দরকার হচ্ছে গণসংখ্যা আর দরকার হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের আগে তৈরি করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো কেমন করে পাওয়া যেতে পারে? যে উচ্চ সীমাগুলো আছে এগুলোকে 0.5 বাড়ায় দিতে হবে, আর নিম্ন সীমাগুলোকে ছোটগুলোকে 0.5 ছোট করে নিতে হবে। তাহলে উচ্চ সীমাগুলোকে আমরা যদি 0.5 বাড়াই দেই তাহলে হচ্ছে 49.5, 54.5, 59.5, 64.5, 69.5, 74.5। তার মানে উচ্চ সীমাগুলোকে আমরা 0.5 বৃদ্ধি করলাম আর নিম্ন সীমাগুলোকে 0.5 ছোট করব। তাহলে এখানে আছে 77 থেকে আমরা যদি 0.5 কমাই দেই তাহলে হচ্ছে 69.5। দেখা যায় যে এটা মিলে যায়। তাহলে আমরা এখানে কি পাবো? 64.5, 59.5, কারণ এখানে 60 আছে, 60 থেকে আরো 0.5 কমাই দিলে এটা আসবে। তাহলে এটা হচ্ছে 54.5, 49.5। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই আমাদের নিম্ন সীমাগুলো যত আছে তার থেকে 0.5 করে কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে এই লাইনগুলো মিলে যায়, এর শেষ সীমানা যেখানে সেখান থেকেই পরবর্তী আবার শ্রেণীব্যক্তিটা শুরু হয়। প্রথম শ্রেণীব্যক্তিটা যেখানে শেষ হয় সেখান থেকে এটা শুরু হচ্ছে। তার মানে দুটার মধ্যে কোনো গ্যাপ থাকতেছে না, বিচ্ছিন্নতা থাকতেছে না। এই জন্য বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা পেয়ে গেলাম। এবার আমরা গণসংখ্যার আয়তলেখ অঙ্কন করব। তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের গ্রাফে অনুভূমিক একটা অক্ষ নিব, যেটাকে x ড্যাশ ও x অক্ষ বলবো, আর উল্লম্ব একটা অক্ষ নিব যেটাকে আমরা ধরবো y ও y ড্যাশ। অবশ্যই অক্ষগুলোর মাথায় এরকম করে তীর চিহ্ন দিতে হবে। এখন এটা তো 0 থেকে শুরু না, তাহলে আমাদের x অক্ষ বরাবর দিতে হয় এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে লিখি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিতে হবে। নিম্ন সীমাটা সবচেয়ে ছোটটা আছে, কিছুটা কেটে দেওয়ার পরে আমরা লিখব 44.5। আমাদের শ্রেণীসীমাগুলো লেখার নিয়মটা বলছিলাম যে এই দিক থেকে এই দিক বরাবর লিখতে হয়। আবার বলতেছি, এই দিক দিয়ে এই দিক বরাবর লিখতে হয়। তাহলে এখান থেকে এটার পার্থক্য 5 ঘর, দেখা যাচ্ছে 5 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা লিখতে পারি 49.5। তারপরে 1, 2, 3, 4, 5। এখানে আসছে 5, 4.5। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আসবে 5, 9.5। 1, 2, 3, 4, 5। এখানে আসবে 6, 4.5। 1, 2, 3, 4, 5। 6, 9.5। 1, 2, 3, 4, 5। 7, 4.5। আমরা এই বরাবর তাহলে আমরা লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা।
এখন যখন একটা করে ঘর গণনা করছি তখন আমাদের তার মাঝে এক করে একটা সংখ্যা চলে গেছে, তার মানে এক করে একক চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে x অক্ষ বরাবর এক বর্গঘর সমান এক একক। ঠিক অনুরূপভাবে এই অক্ষ বরাবর আমরা নিব, উপর দিকে যাবে, নিচ থেকে উপর দিকে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা লিখতে হবে। এখন আমরা লিখতে পারি তাহলে এখানে 1 2 3 4 5, এখানে 5, 1 6 7 8 9 10, এখানে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এভাবে আমরা পাবো। আচ্ছা, গণসংখ্যাগুলো পেয়ে গেলাম। এখন আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। প্রথম কোন জায়গাটাতে, কোন শ্রেণীটাতে? এটা শ্রেণীটা হচ্ছে 44.5 থেকে 49.5 পর্যন্ত। 44.5 থেকে 49.5 পর্যন্ত এই জায়গাটার উপর কি তৈরি করতে হবে? একটা আয়তাকার আয়তলেখ তৈরি করতে হবে, যেটা বিল্ডিং এর মতো দেখতে আমরা দেখি যে এখানে কয়তলা বিল্ডিং তৈরি করতে হবে? 4 তলা একটা বিল্ডিং তৈরি করে দেব এখানে। তাহলে 1 2 3 4, এই 4 ঘর বরাবর একটা আমরা বিল্ডিং তৈরি করে দেব, যেটা আয়তলেখ। এরপরে বলছে পরের জায়গাটাতে কত? 8। তাহলে এখানে একটা 8 তলা বিল্ডিং তৈরি করে দাও। তাহলে এই পর্যন্ত 4 5 6 7 8, তাহলে 8 তলা একটা বিল্ডিং তৈরি করতে হবে এখানে 8। তারপরে কি বলছে? 10। তাহলে 10 হবে এর থেকেও আরো 2 ঘর বেশি, 1 2, এই হচ্ছে 10। তারপর কি আছে? 20। 20 হবে, তাহলে এখানে 10 সোজা আরো উপরে 10 ঘর এভাবে গুনবো, তাহলে 20 হয়ে যাবে 10 10 এ 20, হচ্ছে 20। তারপরে হচ্ছে 12, তাহলে এখানে 10 ছিল সোজা, তারপর 1 2, এখানে পাই আমরা 12। এরপরে হচ্ছে 6, তাহলে 1 2 3 4 5 6, এখানে 6। এখন y অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি? x অক্ষ বরাবর এক বর্গঘরে একটা করে একক নিচ্ছি। এখন y অক্ষ বরাবর যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে, ছোট ছোট ঘরগুলো, প্রত্যেকটা ঘর গণনার সময় একটা ঘরে আমরা একটা করে সংখ্যা বিবেচনা করছি, তার মানে এক বর্গঘরে একটা করে একক বিবেচনা করছি আমরা। এখন এই গ্রাফের বর্ণনাটা আমরা কি দিব? তাহলে গ্রাফের বর্ণনায় লিখব যে x অক্ষ বরাবর এর নিচে x, এখানে x ড্যাশ ও x কে x অক্ষ, কমা y ও y ড্যাশ কে y অক্ষ, ও o কে মূল বিন্দু বিবেচনা করি। মূল বিন্দু বিবেচনা করি। তারপরে কি করছি? x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেই, x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন, এই হচ্ছে এখানকার বর্ণনা। তাহলে আমরা প্রত্যেক শিক্ষার্থী এই নিয়ম ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করতে পারি। এরপরে 10 নম্বর প্রশ্নে বলছে যে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। বহু মানে অনেকগুলা, ভুজ মানে হচ্ছে বাহু।
তাহলে বহু মানে বোঝায় যে অনেকগুলো, আর ভুজ মানে বোঝায় বাহু। এখান থেকেও গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা যায়। এখানে খ নাম্বারের প্রশ্নের আনসারটা কিন্তু এখান থেকে শেষ, এখান থেকে শুরু করে এই অবধি আসে শেষ হয়ে যাবে। এখন এখান থেকে আবার মধ্যবিন্দুগুলা চিহ্নিত করে নিতে পারি। মধ্যবিন্দুগুলা চিহ্নিত করার পরে কি করব, যে এখান থেকে একটা বাদর মনে করো যে লাভ দিয়ে দিয়ে উপরে উঠবে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, এই ভূমি থেকে লাভ দিয়ে এই বিল্ডিং এর ছাদে, তারপরে কি এখান থেকে এই বিল্ডিং এর ছাদে গেল। তাহলে এটা একটা ভুজ, অর্থাৎ এটা একটা বাহু, এটা একটা বাহু। এখান থেকে আবার এখানে ছাদে গেল, এটা থেকে এটাতে, এটা থেকে এটা, এটা থেকে এটা, আবার এই বিন্দুতে শেষ মাথায় নামবে। তাহলে এই হচ্ছে আমাদের গণসংখ্যার বহুভুজ, মানে অনেকগুলা বাহু। এই পদ্ধতিতেও আমরা গণসংখ্যার বহুভুজ বের করতে পারি। এরপরে আমাদের আরেকটা প্রসেস আছে গণসংখ্যার বহুভুজ বের করার জন্য, সেটাতে লাগবে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু এটা আমরা কিভাবে পাবো? দুইটার গড় করলেই আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাবো। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু গড় করে বের করি, এই দুইটা আগে যোগ করি। যোগ করলে কত হয়? যোগ করলে হয় 40 40 80। শর্টকাট ভাবে একটু করার চেষ্টা করি। 40 40 80, 9 আর 5 কত? 94। 94 যদি অর্ধেক করে দেই তাহলে হচ্ছে 47। একটা মধ্যবিন্দু পেলে আমরা শ্রেণীবৃত্তি যোগ করলেই পরে মধ্যবিন্দুটা পেয়ে যাই। তাহলে শ্রেণীবৃত্তি কত? 5, তাহলে 52। এটার মধ্যবিন্দু হবে 57, এটা হচ্ছে 62, 67, 70। এই মধ্যবিন্দুগুলো পেলাম। এখন গ্রাফে একটু চেঞ্জ হবে। চেঞ্জ বলতে হয় যে এক্স অক্ষ বরাবর আমরা শুধু এখানে কি নিব? এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জায়গায় আমরা কি করব? আমরা নিব শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু। আর কি? y অক্ষ বরাবর গণসংখ্যা, কারণ এখানে গণসংখ্যাই থাকবে। এখন তাহলে আমাদের চেঞ্জ করতে হচ্ছে x অক্ষ বরাবর কি? শ্রেণীর মধ্যবিন্দুগুলো নিতে হবে। এখন মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু এবার গণনা করি। প্রথম শ্রেণীটা শুরু হয়েছে কোথা থেকে? 45 থেকে। তার মানে আমাদের গণনা শুরু করতে হবে 45 থেকে, কারণ 45 এর পরবর্তী সংখ্যাগুলো অবশ্যই আমাদের ছকের মধ্যে থাকতে হবে। তাহলে 45 থেকে শুরু করে আমাদের ছক গণনা শুরু করতে হবে। এখন দেখি 45 যদি এখানে হয়, এখন পরের শ্রেণীটার ঠিক মাঝখানে বিন্দুটা কোথায়? 47। তাহলে এখানে হচ্ছে 45, 46, 47। তাহলে হচ্ছে এটাই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তারপরে কি? 48, 49, হ্যাঁ। তারপরে এখানে পাচ্ছি আমরা 52, 50, 51, 52, এখানে থাকবে 52। ঠিক অনুভাবে 5 ঘর গুণে আবার পাবো আমরা কি? 5 ঘর গুণে পাবো 57। তারপর পাবো আমরা 62। তারপর পাবো আমরা, মোটা করে দিই, তারপর পাবো আমরা 67, 67। তারপর পাবো আমরা 52। আমাদের ছকটা তৈরি হচ্ছে 45 শুরু, 74 শেষ হবে। 72 হলে এরপরে 2 ঘরেই আসবে 74, এই ঘর। এখন কোথা থেকে শুরু? আমাদের 45 থেকে গ্রাফ শুরু, কোথায় শেষ? 74 গিয়ে শেষ হবে। এখন মধ্যবিন্দুগুলোতে আমাদের গণনা করতে হবে। এই মধ্যবিন্দুতে নিয়ে আমাদের গণনা করতে হবে এখানে 4 ঘর। তাহলে মধ্যবিন্দু এখানে 47, এখানে গণনা করতে হবে 1 2 3 4, 4 ঘর পর্যন্ত এখানে উঠবে, কারণ মধ্যবিন্দু নিয়ে আলোচনা করতে হচ্ছে এখানে। এরপরে আছে 52, 52 তে উঠতে হবে কত? 8 ঘর। তার মানে এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 ঘর উঠতে হবে, 4 8। তারপর কি আছে?
57 10, তো 57 10 তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে একটু উপরে চলে গেল, এটা থেকেও তাহলে এটা 10, তারপরে আছে 20, তার মানে এখানে 1 ক্লিক করে গুনবো আমরা 20 পর্যন্ত, 20, এখানে আছে 12, এখানে আমরা গুনবো 12 পর্যন্ত, তো 57 10, তারপরে হচ্ছে 62 কে 20, তারপর হচ্ছে 67 কে 12, 62 কে 20, হ্যাঁ এটা হচ্ছে 67 কে কত 12, তাহলে 67 কে যেহেতু 12 তাহলে এখানে 12 বার তুলতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 আসলে এটা সোজা 12, তার মানে 1 থেকে 2 পর আরো উপরে, তাহলে এখানে আমরা এই বিন্দুটা পাচ্ছি 12, এরপরে কত আছে 6, তাহলে 6 পাচ্ছি যেহেতু তাহলে 72 এর উপরে 6 যোগ করতে হবে, 1 2 3 4 5 6, তাহলে এখানে হচ্ছে 6। এখন ঘটনা হচ্ছে গ্রাফটা এর বাইরে যাবে না, গ্রাফের রেঞ্জটা হচ্ছে 45 থেকে 72 এর বাইরে যাবে না, তার মানে 45 থেকে 72 এর বাইরে 74 এর বাইরে যাবে না, তাহলে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে কোথায় যাবে, এটা একটা বুশ, 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 চুয়াত্তরে গিয়ে আবার x অক্ষের সঙ্গে মিলিত হবে। এই হচ্ছে আমাদের কি আয়তলেখ জায়গায় এখানে লিখতে হবে এখন গণসংখ্যার বহুভুজ, গণসংখ্যার বহুভুজ, তাহলে এভাবে আমরা গণসংখ্যার বহুভুজ আঁকতে পারি। আমাদের 6টা বিষয়ে জানা হলো পরিসংখ্যানের, এই 6টা বিষয়ে আমরা বিভিন্ন ছক ব্যবহার করে এর চর্চা করতে থাকবো, এবং হোমওয়ার্ক হিসাবে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম 2টা অঙ্ক এবং কয়ের যে অ্যান্সারগুলো আমি মুখে মুখে বলছি সেগুলো লিখে প্রত্যেক শিক্ষার্থী 2 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের ফেসবুক ওয়েবসাইটে কমেন্ট বক্সে জমা দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।